হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো আজকে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের 2 নম্বর ক্লাস, ঠিক আছে, 2 নম্বর পর্বের ক্লাস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো যে কোনো সমস্যা নিয়ে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বার তোমাদের আমি কি গতকাল দিয়ে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার 9734 এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে এই পিডিএফগুলো নিয়ে নিতে পারো। যদি তোমাদের মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে অবশ্যই দেবো তোমাদের নাম এবং তোমরা কোথা থেকে দেখছো, কোথা থেকে হোয়াটসঅ্যাপ করছো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু বারবার বলেছি 40টা এমসিকিউ। তো 40-এ 40 পেতে হবে, এমন একটা মানসিকতা নিয়ে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে। এখানে কিন্তু একটা কথা বারবার বলবো, সাজেশন, মানে এই যে প্রথম অধ্যায়, আমি একটা কথা বলি তোমাদের, একটু দেখিয়ে দিই। ইতিহাস যে প্রথম অধ্যায় আমরা শুরু করেছিলাম, ইতিহাস চেতনা, অনেকেই বলবে ইতিহাস চেতনা অধ্যায় থেকে সেরা 100টি প্রশ্ন এর বাইরে থেকে পড়বে না, কিন্তু দেখো একটা বিরাট বড় সিলেবাস, বিরাট বড় প্রশ্ন। তো সুতরাং এর বাইরে থেকে পড়বে না, এটা কোনো মাস্টারমশাই বলতে পারবে না। সুতরাং তোমাকে খুব ভালো করে শর্ট প্রশ্নের জন্য ভালো করে পড়াশোনা করতে হবে, রীতিমতো খুব পরিশ্রম করে পড়তে হবে, ঠিক আছে। অনেকেই এখন নতুন শুরু করেছো, আমিও আজ গতকাল থেকে শুরু করেছি। তো চলো দ্রুত আমরা ক্লাসটা শেষ করবো, রায়মাটির প্রশ্নবিত্রাও করবো, মডেল সেট করবো, অধ্যায়ভিত্তিক প্রশ্ন করবো, ঠিক আছে। তো চলো এখন আমরা শুরু করে দিই। ইতিহাস চেতনা এই যে প্রথম অধ্যায়টা আছে, আমরা প্রথমে কিন্তু গতকাল এগুলো সবই আমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে, এগুলো পড়াও হয়ে গেছে। আজকে আমরা কিন্তু পড়বো এই যে মধ্যপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর এই পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে আমরা পড়বো মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। এটা আমার একটা ছাত্রীর হাতের লেখা, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় আমি তবু তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি লেখাগুলোকে, ঠিক আছে, যদি বুঝতে না পারো। দেখো প্রথমে আজকে এখান থেকে শুরু, মধ্যপ্রস্তর যুগ। দেখো মেসো বা মাঝারি বা মধ্য, ঠিক আছে, এবং লিথোস প্রস্তর থেকে মেসোলিথিক, দেখো এখানে এটা কিছু না, দেখো তাহলে মেসো মাঝারি বা মধ্য এবং লিথোস প্রস্তর, মানে লিথোস শব্দের প্রস্তর থেকে মেসোলিথিক বা মধ্য প্রস্তর কথাটি এসেছে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরে দেখো, আচ্ছা মেসোলিথিক যুগের হাতিয়ারগুলি আকারে ক্ষুদ্র হওয়ায় একে ক্ষুদ্র প্রস্তর যুগও বলা হয়। পরে দেখো 3 নাম্বার, এটা প্রত্যেকটা পয়েন্ট করে দিয়েছি আমি, এগুলোকে এমসিকিউ হিসেবেই দেবে, ঠিক আছে। তারপরে এই যুগে মানুষ আংশিকভাবে যাযাবর প্রকৃতির ছিল, এরা যাতায়াতের সুবিধার জন্য কুকুরে টানা স্লেজ গাড়ি ও নৌকা ব্যবহার করতো। তাহলে এখানে প্রশ্ন করবে কোন যুগে মানুষ যাতায়াতের সুবিধার জন্য কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করতো, উত্তর হবে কিন্তু মধ্যপ্রস্তর যুগ, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, বারবার বলছি। আচ্ছা পশু শিকার, মাছ ধরা ও গাছের ফলমূল সংগ্রহই ছিল এই যুগের মানুষের প্রধান জীবিকা। আচ্ছা ভারতের সরাই নাহার রায়, আচ্ছা মহাদহা ভীমবেটকা কোল দিহাওয়া কয়কার ল দয়সী হয়কার ও অন্তুস্তায়কার, ঠিক আছে। আচ্ছা ব্রহ্মগিরি, তিন্নেভেলি ইত্যাদি জায়গায় এই যুগের নিদর্শন পাওয়া গেছে। এবারে চলো আমরা চলে যাব নব্যপ্রস্তর যুগ। দেখো গ্রিক নিওস ও লিথোস, মানে নিওস মানে নতুন, লিথোস হলো প্রস্তর, মিলে নিওলিথিক বা নব্যপ্রস্তর কথাটি এসেছে। আচ্ছা নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। আচ্ছা এই যুগে শুরু হয় কুমোরের চাকার ব্যবহার। তাহলে কোন যুগে শুরু হয় কুমোর চাকার ব্যবহার? নব্যপ্রস্তর যুগে। আচ্ছা এই যুগে কৃষিকাজ ও পশুপালনের স্বার্থে স্থায়ীভাবে বসতি স্থাপন শুরু করে মানুষ করে। তাহলে প্রশ্ন কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে? তাহলে উত্তর হয়ে যাবে এখানে নব্যপ্রস্তর যুগে। আচ্ছা পুরাবিদ ভি গার্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ বইতে, বইটা একটু নামটা মনে রেখো, ম্যান মেক্স হিমসেলফ, তাহলে ম্যান মেক্স হিমসেলফ বইটি কার লেখা? না ভি গার্ডন চাইল্ডের লেখা। বইতে এই যুগকে নব্যপ্রস্তর বিপ্লব বলে চিহ্নিত করেছেন। আচ্ছা বর্তমানে পাকিস্তানে অবস্থিত মেহেরগড় হলো ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। এখানে দেখো এখান থেকে একটাই উদাহরণ, যে পাকিস্তানে অবস্থিত মেহেরগড় কিন্তু নব্যপ্রস্তর যুগের একটা প্রকৃষ্ট উদাহরণ দিয়ে দেবে, যে নিম্নের কোন স্থানে নব্যপ্রস্তর যুগের নিদর্শন আছে, ঠিক আছে, উদাহরণ হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমরা চলে যাই প্রায় ইতিহাস। দেখো প্রায় ইতিহাস যুগটা আমরা একটু পড়ে নিই। দেখো বলছে ক্রিস্টোফার হকার সর্বপ্রথম আমাদের প্রায় ঐতিহাসিক যুগের ধারণা দেন। তাহলে প্রায় ঐতিহাসিক যুগের ধারণা কে দেন প্রথম? না ক্রিস্টোফার হকার। আচ্ছা প্রায় ঐতিহাসিক যুগ পর্বকে যুগ সন্ধিক্ষণ ও ইতিহাসের উষাকাল বলা হয়ে থাকে। আচ্ছা ইউরোপে পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল। তাহলে ব্রোঞ্জ যুগের অস্তিত্ব কোথায় ছিল? ইউরোপ মহাদেশে ছিল। আচ্ছা মার্কিন ঐতিহাসিকরা প্রি হিস্টোরিক মানব জাতির অগ্রগতির একটি স্তর হিসেবে মনে করেন, ঠিক আছে। তারপর দেখো প্রি হিস্টোরিকে, আচ্ছা সিন্ধু সভ্যতা প্রায়
ঐতিহাসিক যুগের সভ্যতা। আচ্ছা, প্রায় ঐতিহাসিক সময়কালকে গবেষকরা কয়েকটি পর্বে বিভক্ত করেছেন। তো সেখানে প্রথম যেটা আছে সেটা হলো তাম্রপ্রস্তর যুগ, ঠিক আছে। তাম্রপ্রস্তর যুগ পাবো, ব্রোঞ্জ যুগ পাবো, লৌহ যুগ পাবো, ঠিক আছে। তাম্রপ্রস্তর যুগ পাবো, আচ্ছা ব্রোঞ্জ যুগ পাবো, লৌহ যুগ পাবো। তো আমরা আজকে কিন্তু এই তাম্রপ্রস্তর যুগের কিছুটা পড়বো, তারপরে কিন্তু আমরা পরের পর্বে কিন্তু অন্যটা পড়বো। দেখো, তাম্রপ্রস্তর যুগ বলে গ্রিক শব্দ চ্যালকস শব্দের অর্থ হলো তামা, আর লিথস শব্দের অর্থ হলো পাথর। আচ্ছা, এটি হলোসিন যুগের বা পর্বের অন্তর্গত। আচ্ছা, এই পর্বে মানুষ তামার ব্যবহার শেখে বলে অলচিন দম্পতি এই কালকে তাম্রপ্রস্তর যুগ বলে অভিহিত করেছেন। আচ্ছা, পরে এই যুগের অপর নাম তাম্রস্মীয় সংস্কৃতি। আর সিন্ধু বা হরপ্পা সভ্যতা হলো তাম্র যুগের সভ্যতা, বা সিন্ধু বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র যুগের সভ্যতা। প্রশ্ন দেখো একটা রেখেছি আমি, সিন্ধু সভ্যতা হলো কোন যুগের? ব্রোঞ্জ যুগের, লৌহ যুগের, তাম্রপ্রস্তর যুগের, কোনোটি না। তাহলে এখানে উত্তর হবে তাম্র যুগের সভ্যতা। তাহলে এখানটা কী হবে উত্তর? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তো এই পর্যন্ত আমাদের আজকের পর্বটা শেষ করলাম, 2 নম্বর পর্ব আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।